ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আছো নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ। সবাই এখন মানে বৈধভাবে থার্ড ইয়ার স্টুডেন্ট নাকি? হ্যাঁ, রেজাল্ট হয়েছে না? জি স্যার। তো তোমাদের তো ইতিমধ্যে আমাদের মনে হয় 2টা কার্ড মোটামুটি পড়ানো হয়েছে, তাই না? মানে আর এখন টক্সিকোলজি চলতেছে, এরকম তো নাকি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন টক্সিকোলজি আমাদের সোহেল মনে হয় অনেকগুলো পড়াইছে, অনেকগুলো আইটেম নিয়েছে, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা শুরু থেকে কয়েকটা বিষয়ে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু মনে হয় একটু কলেজ সেকেন্ড ইয়ার আর কি ফোর্থ ইয়ার মনে হয় রিসেন্ট 21 তারিখ থেকে খুলবে। আর বাকি ক্লাসগুলো হয়তো সেপ্টেম্বর থেকে আবার মানে কলেজে এসে হয়তো ক্লাস শুরু হবে, বাট নট শিওর। তো এখন মনে করো যে কলেজ শুরুর পরে হয়তো মাস 1.5 মাস বা 2 মাসের মাথায় হয়তো তোমাদের প্রুফ পরীক্ষা নেবে আর কি। তখন আমরা আরো 1-1.5 মাস সময় পাবো, যখন টোটাল কোর্সটাকে আমরা একটা রিভিউ করতে পারবো, যে আইটেম গুলা বাকি আছে বা কার্ড ফাইনাল বাকি আছে এগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। তো এর মাঝে যতটুকু সম্ভব যে একটা রুটিন দেওয়া হয়েছে, দেখছো নাকি? জি স্যার, আজকে পাইছি স্যার। আচ্ছা, তো ওই রুটিনের অংশ বিশেষ আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করবো, বাট যেহেতু আইটেম বা ইত্যাদি নেওয়াটা অনলাইনে লিটল বিট ডিফিকাল্ট, আর কলেজ যেহেতু খুলতেছে হয়তো আইটেম গুলো আমরা পড়ে নেবো আর কি, আর বাকিগুলো এখন ইয়ে হবে। তো আজকে আমরা এটা গত মঙ্গলবারে নেওয়ার কথা ছিল যে টক্সিকোলজির প্রিলিমিনারি ইনফরমেশন যেগুলা বা জেনারেল টক্সিকোলজি, আমরা এই বিষয়ে এটা তোমাদের পড়া হয়েছে। কিছু আইটেম মনে হয় নেওয়া হয়নি সম্ভবত, বাট অনেকটুকুই পড়া হয়েছে। তো এটা আমরা একটু পড়ার চেষ্টা করতেছি। তো আমার কথা কি সবাই শুনতে পারতেছেন তো নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আমরা শুরু করি। আমাদের ক্লাসের লেন্থ কি 2 ঘন্টা, তো তাই তো? 11টা থেকে 1টা, এরকম না? জি স্যার। তো 10-15 মিনিট মানে নর্মালি কি 40 মিনিটে শেষ হয়ে যায়, এরকম নাকি? জি স্যার, 1 ঘন্টার মতো হয় বেশি হলে। আচ্ছা, তো আমরা আজকে একটা বন্ধ চালালে অসুবিধা আছে? সবাই বিপক্ষে না সবাই পক্ষে? নাকি সবাই নীরব, যেহেতু এর মানে 2 ঘন্টা মানে 2টা বন্ধ চালালে সমস্যা নাই। লেটস স্টার্ট, তারপরে দেখা যাক কি হয়। ওকে, আমরা জেনারেল টক্সিকোলজির উপরে আচ্ছা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। একটু লিখে নিবা, আমি জিজ্ঞেস করবো পরে, কিন্তু মানে ইউ শুড আনসার, যে রোল নাম্বারই থাকো না, এবং পরে ওইটাকে অ্যাটেন্ডেন্স হিসেবে নেব। তো এটা সবার জানা আছে যে ফরেনসিক টক্সিকোলজি ইজ এ ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন dealing with the medical and legal aspects of the harmful effects of chemicals on human being is in general। এটা না লিখলেও কোনো সমস্যা নেই। যে ফরেনসিক টক্সিকোলজি মেইনলি কেমিক্যাল বলতে পয়জন গুলা, যেগুলা হিউম্যান বডির উপর যে সমস্ত হার্মফুল ইফেক্ট করবে, এগুলি নিয়ে আলোচনার বিষয়টা হচ্ছে ফরেনসিক টক্সিকোলজির বিষয়। তাহলে হার্মফুল ইফেক্ট মানে এখানে কতটুকু ডোজ দিলে এটা হার্মফুল হবে, কিভাবে এটা মানে ইটস মেকানিজম অফ অ্যাকশন, তারপর কি ট্রিটমেন্ট দিলে এখান থেকে রেস্কিউ করা যাবে, এবং তার প্রিভেন্টিভ মেজার, সমস্ত বিষয়গুলা এই ফরেনসিক টক্সিকোলজির আন্ডারে পড়বে। আমরা এই বিষয়টাই ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। দেখো, এটা একটু লিখতে হবে যে হোয়াট ইজ টক্সিকোলজি অর ফরেনসিক টক্সিকোলজি is the science which deals with the poisons with reference to their sources, properties, mode of action, symptoms which they produce, lethal dose, nature of the fatal results, treatment, method of their detection and estimation, and autopsy findings। এই সমস্ত বিষয়গুলো তোমার কাছে একটা পয়জনের পেশেন্ট আসলো, পয়জনের পেশেন্ট তো তোমাকে, সে তো মরে গেছে, সে কি আর বলতে পারবে ভাই আমি এটা খেয়ে মারছি, এটা তো বলতে পারবে। So based on your scientific information, based on your scientific examination,
you should prove that this is a case of poisoning or it is a matter of toxicology. এটার জন্য তোমার কিছু সায়েন্টিফিক ইনফরমেশন লাগবে। আবার মনে করো যে মরে নাই, আসছে পেশেন্ট, বাট বোঝা যাচ্ছে না কিভাবে কি হয়েছে, তখন তার সাইন সিমটম ইত্যাদি দেখে বুঝতে হবে যে এই পেশেন্টটা আসলে এটা টক্সিক ভাবে ইফেক্টেড, এটা পয়জন হয়ে গেছে, পয়জনিং এর ট্রিটমেন্ট তোমাকে দিতে হবে। তাহলে এই টক্সিকোলজির এফেক্টটা একদিকে তোমার লিভিং বডির ক্ষেত্রে আছে, আবার ডেড বডির ক্ষেত্রে আছে। ডেড বডি ফর দ্য মেডিকেল লিগ্যাল পারপাসেস দ্য ইউজ, কেন সে মারা গেল, কিভাবে মারা গেল, এটা কি হোমিসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল নাকি এটা সুইসাইডাল, কি কারণে মারা গেল, এই বিষয়গুলোর জন্য ডেড বডির ফরেনসিক টক্সিকোলজিক্যাল এক্সামিনেশন এবং অ্যানালাইসিস ভেরি ইম্পর্টেন্ট। আর ইন কেস অফ লিভিং, মনে করো যে অনেক সময় আছে না, মেজাজ গরম করছে কইরা বাথরুমে হার্পিং খেয়ে বসছে, এরকম জিনিসপত্র মাঝে মাঝে পাওয়া যায়। মরেও না, বুঝে কোনটা খাইলে মরবে মরবে না, পরে এটাকে আবার তোমার স্টমাকে যায়, বিভিন্ন রকমের সিস্টেমে অবজারভেশন হয়, তোমার এখান থেকে এগুলাকে সেভ করে তার লাইফ সেভিং মেজার হিসেবে তখন আবার লিভিং বডিতেও তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এই গোটা বিষয়গুলো একসাথে আলোচনা হয় কোথায়? ফরেনসিক টক্সিকোলজি। সবাই লিখতেছ? জি স্যার। Okay, so it is concerned with the law regarding their sale and prescription. Forensic toxicology deals with the medical and legal aspects of the harmful effects of poisonous substance on the human body. যে কোনো জায়গায় শুরুতেই তোমার যে কোনো পরীক্ষার বোর্ডে এক জায়গায় থাকে উইপন আর এক জায়গায় থাকে পয়জন। পয়জনের শুরুতেই মানে মনে করো একদম প্রাইমারি হোয়াট ইজ টক্সিকোলজি, হোয়াট ইজ টক্সিন, হোয়াট ইজ পয়জন, এগুলো কিন্তু সবাই জিজ্ঞেস করে, কোনো স্যার বাকি নেই যিনি পরীক্ষায় এগুলো জিজ্ঞেস করেন না। আর এটার মধ্যে পেস লাগলে কিন্তু খুবই ডিফিকাল্ট। লিখতে পারছো সবাই এটা? স্যার টক্সিকোলজির ডেফিনেশন কি এখানে যেটা আছে এটা ফুল বলবো? হ্যাঁ, এটাই বলবো। ডেফিনেশন এটা ফুল হাফ এতে কিছু যায় আসে না, কিন্তু তোমাকে মূল বিষয়টা বলতে হবে। আমাদের মোট স্টুডেন্ট কয়জন? 50 না? জি স্যার। রোল নাম্বার 50 আছো নাকি? জি স্যার। লিখছো? জি স্যার। ওকে, দেন একটা ইম্পর্টেন্ট হচ্ছে পয়জন। হোয়াট ইজ পয়জন? A poison is defined as any substance which when administered in living body through any route. কোন কোন রোড হইতে পারে? ইনহেলেশনাল মানে শ্বাসের মাধ্যমে নিতে পারে, ইনজেকশন খেয়ে ফেলতে পারে, সারফেস অ্যাবজর্পশন মনে করো আমাদের স্কিন পুরো বডিতে যে স্কিনটা আছে স্কিনের মধ্যেও অনেকগুলো বিষয় কি হইতে পারে? অ্যাবজর্পশন হইতে পারে। will produce ill health or death by its action which is due to its physical, chemical or physiological properties like OPC, organophosphorus compound, sulfuric acid or arsenic ইত্যাদি। তাহলে পয়জন কি হবে? as any substance which when administered in living body through any route, inhalational or injectional or surface addition will produce ill health or death by its action which is due to its physical or chemical or physiological properties. এটাকে বলা হচ্ছে কি? পয়জন। আর এই বিষয়টা নিয়ে যে সায়েন্সটা ডিল করে তার নামটা হচ্ছে টক্সিকোলজি। রোল নাম্বার 9 আছো? রোল নাম্বার 9। আসসালামু আলাইকুম। তুমি কি লিখছো আগেরটা? জি স্যার। আর এখনকার লিখতেছো? হ্যাঁ স্যার লিখছি। ওকে, হয়েছে লেখা শেষ?
No, sir. No, sir. Rule number 19. Rule number 19 আসো? Yes, sir. তুমি কি এটা লিখছো, শেষ হয়েছে পুরোটা? না স্যার আরেকটু বাকি। আগেরটা লিখছো? Yes, sir. আগেরটা কি বিষয় ছিল? Sir, toxicology. টক্সিকোলজি, হ্যাঁ। পয়জন কতটুকু লিখছো বলো? Sir, due to this, শুরু থেকে বলো, বলে যাও। poison. A poison is defined as any substance which, when administered in living body through any route, inhalation, ingestion, surface absorption, will produce ill health or death by its action, which is due to its physical, chemical, or physiological properties. গুড, হ্যাঁ, লেখা হয়েছে, পুরো হয়েছে? Yes, sir. জি। সবার লেখা হয়েছে নাকি? জি স্যার। দেন একটা বিষয় হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি ঔষধ বা ড্রাগ কি জিনিস, আর ড্রাগ আর পয়জনটা একই জিনিস কিনা। তাহলে ড্রাগটা দেয়া হয় বা ঔষধটা দেয়া হয় কি জন্য? যাতে করে একটা পজিটিভ কোনো বেনিফিট পাওয়া যায়, এই জন্য হচ্ছে তোমার ড্রাগ দেয়া হয়। The drug is a substance, is any substance or product that is used or intended to be used to modify or explore physiological systems or pathological states for the benefit of the recipient. তাহলে কোন একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন অথবা ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে বোঝার জন্য, অথবা ফিজিওলজিক্যাল সিস্টেম ঠিক আছে কিনা বোঝার জন্য আমরা কি করি, যখন কোনো একটা সাবস্টেন্স ইউজ করা হয় ফর দ্য পেশেন্ট বেনিফিট অর ফর দ্য রিসিপিয়েন্টস বেনিফিট, তখন সেটাকে আমরা কি বলি? ড্রাগ বলি। ওকে, তো হু 1996 সংজ্ঞা অনুযায়ী মানে কি হবে WHO এর? A drug is any substance or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological states for the benefit of the recipient. Number 8 কে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ড্রাগ কি করে? কোন একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনটাকে কি করার জন্য? মিনিমাইজ করার জন্য অথবা মডিফাই করার জন্য। বডির নরমাল ফাংশনিং কে আমরা কি বলি? নাম্বার 8 ফিজিওলজি। আর অ্যাবনরমাল ফাংশনকে আমরা কি বলি? প্যাথোলজি। তাহলে ড্রাগ কি হইতে পারে? যে কোনো ধরনের কোনো প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন থেকে কি করার জন্য, হ্যাঁ, তার জন্য আমরা যেটা ইউজ করি ড্রাগ। তাহলে কি একটা পয়জন কি ড্রাগ হইতে পারে? হইতে পারে কিনা চিন্তা ভাবনা করে বলো। কে নাম তোমার? আবার একটা ড্রাগ পয়জন হইতে পারে কিনা তোমার কি মনে হয়? হ্যাঁ, কিভাবে হইতে পারে? মনে করো যে একটা ড্রাগ দেয়া হচ্ছে, লাইক পেথেড্রিন, মরফিন, এই ধরনের যে গ্রুপের ড্রাগগুলো ইউজ করা হয় ফর পেইন রিলিভার, অথবা মনে করো ঘুমটুমের জন্য, হ্যাঁ, পোস্ট অপারেটিভ কেসে এগুলো অনেক সময় ইউজ করা লাগে। তো এখান থেকে মাঝে মাঝে যদি এটা বেশি দিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়? ড্রাগ ডিপেন্ডেন্সি তৈরি হয়। হ্যাঁ, তখন সে এই অ্যাডিকশনের মধ্যে পড়ে যায়। তাহলে যে কোনো একটা ড্রাগ যদি ওভারডোজে ইউজ করা হয়, তাহলে কি হইতে পারে? এটা ইটস বিকাম এ পয়জন। কথা কি বুঝতে পারছো? আবার মনে করো যে কোনোটা যদি বেশি পয়জন হয়, আবার কোনো প্রয়োজনে কোনো একটা পয়জন, ইটস পয়জন, বাট ম্যানুফ্যাকচারিং এবং অনেক প্রয়োজনে কি হইতে পারে? এটা
স্মল অ্যামাউন্টে স্মল ডোজ এটা এজ এ ড্রাগ হিসাবেও কাজ করতে পারে। তাহলে পয়জন ক্যান বি ইউজড এজ এ ড্রাগ ইন এ মিনিমাল ডোজ, এগেইন ড্রাগ ক্যান বি ইউজড এজ এ পয়জন অলসো। কথা বুঝছো নাকি? যখন ড্রাগটা কি হবে বেশি মাত্রায় তুমি ব্যবহার করবে তখন সেটা কি হয়ে যাবে, ইট উইল ক্রিয়েট সাম পয়জনাস ইফেক্ট। আবার কোনোটা বেশি মাত্রায় নিলে এটা পয়জন হবে, কিন্তু কম মাত্রায় যদি কিসের প্রয়োজন হয়, ফিজিওলজিক্যাল কোনো একটা নর্মাল কন্ডিশন মানে কন্ডিশনটাকে প্রিভেইলিং করার জন্য অথবা প্যাথোলজিক্যাল কোনো একটা প্রবলেম থেকে সলভ করার জন্য, পেশেন্টকে রিলিফ দেওয়ার জন্য ছোট ডোজে কোনো ক্ষেত্রে আমরা কি করি, যেগুলো এজ এ হোল এজ এ ড্রাগ পয়জন, বাট ইউ ক্যান ইউজ এজ এ ড্রাগ ইন এ মিনিমাল ডোজ। তাহলে ড্রাগ কি হইতে পারে, পয়জন হইতে পারে, আবার পয়জন ক্যান বি ইউজড উইদিন এ লিমিটেড ডোজ এজ এ ড্রাগ অলসো। কথা কি বুঝতে পারছো? রোল নাম্বার 18 কে? স্যার। হ্যাঁ, তুমি কি লিখছো পয়জন কাকে বলে? জি স্যার লিখছি। হ্যাঁ বলো কি লিখছো। Sir, a poison is defined as any substance which, when administered in living body through any route, like inhalation, ingestion, surface absorption, etc., will produce ill health or death by its action, which is due to its physical, chemical, or physiological properties. তারপরে কি লেখা আছে, যেমন উদাহরণ কি দেয়া আছে? Sir, OPC, sulfuric acid, and arsenic. এগুলি দেয়া আছে। আমরা এটাকে কি বললাম, আর ড্রাগটা কি প্রয়োজন হইতে পারে? জি স্যার। কখন প্রয়োজন হইতে পারে? স্যার ড্রাগ যখন ওভারডোজ দিয়ে দেওয়া হবে তখন স্যার এক্সেসিভ ইউজ করা হবে তখন সেখানে কি হইতে পারে, এটা এজ এ পয়জন হিসেবে কাউন্ট হইতে পারে। আবার পয়জনটাকে প্রয়োজন অনুযায়ী লো ডোজে কখনো ড্রাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন কয়েকটা জাস্ট সংজ্ঞার মতো যা জেনে রাখো। এটা হচ্ছে কি লেখা আছে, ক্লিনিক্যাল টক্সিকোলজি deals with human diseases caused by or associated with abnormal exposure to the chemical substances. Toxinology, toxin আর toxicology এক কথা না। টক্সিন মানে হলো যেমন স্নেক ভেনাম বা ফাঙ্গাল ব্যাকটেরিয়া টক্সিন এগুলি আছে বোটুলিনাম। So toxinology refers to a toxin produced by the living organism which are dangerous to man. Snake venom, fungal or bacterial toxin, etc. Our clinical toxicology deals with the human diseases caused by or associated with the abnormal exposure to chemical substances. তাহলে ক্লিনিক্যাল টক্সিকোলজি, মনে করো যে তুমি একটা পেশেন্ট আসলো, তুমি তাকে গ্যাস্ট্রিক, তার স্টমাকে সে খেয়ে আসছে কিছু একটা, এখন তুমি স্টমাকে গ্যাস্ট্রিক লিভেজ দিবা কি দিবা না, তাকে কিভাবে তুমি ম্যানেজ করবা, এই বিষয়গুলো হবে ক্লিনিক্যাল টক্সিকোলজি। আর টক্সিনোলজি, আমার কথা কি বুঝতে পারছো? রুল নাম্বার 10। Yes, sir. আমরা কি বললাম, এটা টক্সিনোলজি। টক্সিনোলজি মানে কি, refers to the toxins, তাই না, produced by living organism which are dangerous to man, snake venom, fungal or bacterial toxin, এগুলো হচ্ছে টক্সিনোলজি, যেগুলো টক্সিন প্রোডাকশন করে লিভিং অর্গানিজম থেকে। আর টক্সিকোলজি মানে হলো তোমার ক্লিনিক্যালি ম্যানেজ করতে গিয়ে কি করতে হবে, হচ্ছে ক্লিনিক্যাল টক্সিকোলজি। ঠিক আছে, তোমার নাম কি? রোল নাম্বার 10। স্যার মোহাম্মদ বেলাল মইনুদ্দিন। আচ্ছা, কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা অনেক সময় জিজ্ঞেস করবেন, কাজেও লাগে, চিলেটিং এজেন্ট। কিছু কিছু সাবস্টেন্স এমন আছে যেগুলো অ্যাবজর্পশন হয়ে গেছে, একটা পয়জন খাওয়ার পরে বা মনে করো ইনজেকশন হইলো, ইনহেলেশন হইলো, অথবা কোন এক জায়গায় সারফেসের অ্যাবজর্পশন হইলো, কি কি ঘটনা ঘটতে পারে? একটা হলো বডিতে লাগছে কিন্তু অ্যাবজর্ব হয় না, আনঅ্যাবজর্ব হিসেবে রয়ে গেছে। হ্যাঁ, আরেকটা হলো যে মানে স্টমাকে আসছে কিন্তু অ্যাবজর্ব হয় নাই, এটা হলো অ্যাবজর্ব হয়ে সিস্টেমে চলে গেছে, সিস্টেমিক সার্কুলেশনে চলে গেছে। তাহলে যে সমস্ত মানে মেটাল গুলা, যেমন মনে করো আর্সেনিক অথবা লেড, লেডের বাংলা কি? সীসা। হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায় আছে না, মনে করো যে ওই যে বাসায় যে পানির যেটা পাইপ আমরা ইউজ করি, পানির যে লাইন, অথবা মনে করো অনেকে সীসা সিঁদুর দেয়। হ্যাঁ, এগুলো অবশ্য মানে এখন অনেক কম বা আছে, তারপরেও হিন্দুরা বা অনেকেই ঠিক ওইরকম না, বার্মিরা অনেকে দেয়।
ওগুলির মধ্যে আবার there is some safe already available, but normally যেগুলো আগে র বেশি সীসা ইউজ করা হতো, বিভিন্ন কারণে এই সীসা থেকে কি হয়, পয়জনিং হয়। তাহলে সীসা অথবা আর্সেনিক, এই ধরনের পয়জন গুলো যখন বডির সঙ্গে মিশে যায়, তখন এনজাইম সহ অনেকগুলো রিঅ্যাকশন শুরু হয়। ওখান থেকে এগুলো থেকে বের করে নিয়ে আসার জন্য স্পেশাল কিছু এজেন্ট বা কেমিক্যাল ইউজ করা হয়, এগুলোকে বলা হচ্ছে চিলেটিং এজেন্ট। আর দ্য সাবস্টেন্সেস হুইচ অ্যাক্ট on absorbed metallic poisons. They have greater affinity for the metals as compared to endogenous enzyme. The complex of agent and metal is more water soluble than metal itself, resulting in higher renal excretion of the complex. অর্থাৎ এটা দিয়ে চিলেটিং এজেন্ট করে কি, মেটালটাকে ভেঙে নিয়ে এসে এক্সক্রিশন করে ইউরিন বা অন্যভাবে মানে বডি থেকে আউট করে দেয়। এটাকে এই জন্য বলা হচ্ছে চিলেটিং এজেন্ট। ভেরি ইম্পর্টেন্ট যে ব্রিটিশ অ্যান্টিলুসিড বা বিএল, ডিমেকাপ্রল, তারপর ইডিটিএ, তারপরে পেনিসিলামিন, তারপর ডেসফেরক্সামিন, এগুলোর নাম তোমাকে জানতে হবে। এবং আমরা পরে ঔষধ তোমরা পড়ে ফেলছো বিভিন্ন জায়গায়, মানে এই জিনিসগুলা কি দেওয়া হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে ফেজে আমরা এগুলা ব্যবহার করে থাকি। These are called chelating agents. Number 11. 11 আসো নাই? রোল নাম্বার 11 অ্যাবসেন্ট নাকি? রোল নাম্বার 11 আসো? Sir, absent, sir. অ্যাবসেন্ট। 12. Assalamu alaikum, sir. What is toxinology? বলো তো। Toxinology refers to the toxins produced by the living organisms which are dangerous to man, that is snake venom, fungal and bacterial toxins, etc. আর টক্সিকোলজি কোনটা? ক্লিনিক্যাল টক্সিকোলজি কার সাথে ডিল উইথ দা হোয়াট? Clinical toxicology. Yes, toxicology deals with human diseases, correct? Caused by অর্থাৎ or associated with abnormal exposure to chemical substances. Any patient or anybody come with the exposure of the chemical substances or poisons, then the way of managing the patient, way of dealing the patient to get cure of the effect of the chemical substances is called what? Clinical toxicology. Roll number ki tomar roll number 12 na 13 ke? Assalamu alaikum, sir. Salam. What is chelating agent? Ki bola hoilo? Chelating agents are the substance which act on absorbed metallic poisons. They have a greater affinity. For metals as compared to endogenous enzyme. The complex of agent and metal is more water soluble than metal itself, resulting higher renal excretion of the complex. এরপর এক্সাম্পল হচ্ছে স্যার ব্রিটিশ অ্যান্টিলুসিড, তারপর হচ্ছে স্যার ইডিটিএ, তারপর হচ্ছে ইডিটিএ কি লেখা আছে? ইথাইলিন ডায়ামাইন অ্যাসিটিক অ্যাসিড। আর পেনিসিলামিন বা কিপ্রিমিন বলে, আর ডেসফেরক্সামিন কি বলো? ডেসফেরক্সামিন, তাই না? এগুলোকে আমরা কি বলি? চিলেটিং এজেন্ট। তাহলে মূল কাজটা কি এখানে? In case of especially for the metallic poisons, these agents or these substances used to bind with is designed, or they have the chemical property to have more solubility, and they can extract the metals and can expedite the excretion of the complex. Correct? এটাকে এই জন্য বিভিন্ন স্পেসিফিক পয়জনের জন্য স্পেসিফিক চিলেটিং এজেন্ট গুলা ব্যবহার করা হয় ইন কেস অফ ট্রিটমেন্ট অর ম্যানেজমেন্ট। ঠিক আছে? জি স্যার। ওকে, রোল নাম্বার 14 কি লেখা আছে এখানে দেখো তো? Yes, sir. কি লেখা আছে? Sir, ecotoxicology.
ইকোটক্সিকোলজি, আমি যেগুলো বলতেছি এগুলো সব কিন্তু বইয়ের মাঝে আরো বিস্তারিত দেয়া আছে। তোমরা মানে যদি সুযোগ তো পাবা, কিন্তু যে কজন একটু পড়ো তাহলে ভালো হবে, আর না পড়লেও তো কি করা যাবে, অসুবিধার কিছু নাই। যদি পড়ো তাহলে মেহরবানি করা হবে কি আমাদের প্রতি, আর না পড়লে তো তোমরা তোমাদের প্রতি মেহরবানি করবে কি, যেরকম যেটা সুবিধা যে যেরকম ব্যাখ্যা করতে পারো। এগুলো আরো অনেকগুলো ছোট ছোট টার্মিনোলজি বইয়ের মধ্যে দেয়া আছে। হ্যাঁ, পারলে একবার রিডিং পড়ার মতো পড়ে নিবা, এটা কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগবে যে কোনো সময়। ওকে হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে, ইকোটক্সিকোলজি। হ্যাঁ, কি লেখা আছে, ইট ইজ কনসার্নড উইথ টক্সিক ইফেক্টস অফ কেমিক্যাল এন্ড ফিজিক্যাল এজেন্টস অন লিভিং অর্গানিজম, স্পেশালি ইন পপুলেশন এন্ড কমিউনিটিজ উইদিন ডিফাইন্ড পপুলেশন। ইকো মানে কি? ইকো মানে কি, যে বাস্তু সংস্থান আছে না, বুঝো নাকি এটা? যেমন ইকো পার্ক। রোল নাম্বার কত? স্যার 14 14। কি নাম তোমার ভাই? স্যার প্রমিধর। হ্যাঁ, ইকো বুঝো, ইকো পার্ক এগুলো বুঝো, ইকোলজি। এটা কি ইকোলজি, বাংলায় আমরা কি বলি? স্যার বাস্তু মানে পরিবেশ রিলেটেড স্যার। পরিবেশ। তাহলে যে সমস্ত তোমার ফিজিক্যাল বা কেমিক্যাল এজেন্টের কারণে মানুষের উপরে বা অন্য যে কোনো লিভিং অর্গানাইজেশনের উপরে যে প্রভাবটুকু পড়ে, এটাকেই আলাদা করে বলা হচ্ছে ইকো টক্সিকোলজি। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে আরো দুইটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি মানে জেনে রাখতে পারা আছে, অকুপেশনাল টক্সিকোলজি অথবা এনভায়রনমেন্টাল টক্সিকোলজি। কি বললাম? অকুপেশনাল টক্সিকোলজি, আর এটা কি? এনভায়রনমেন্টাল টক্সিকোলজি। রুল নাম্বার 15 আছো? জি স্যার। কি বলা হলো নতুন দুইটা টার্মিনোলজি কি? অকুপেশনাল আর এনভায়রনমেন্টাল। হ্যাঁ, অকুপেশনাল টক্সিকোলজি, আর এটা হচ্ছে কি? এনভায়রনমেন্টাল টক্সিকোলজি। রোল নাম্বার 16 আছো? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি অকুপেশনাল টক্সিকোলজি। অকুপেশনাল টক্সিকোলজি তুমি কি বুঝো বলো তো? তোমার আইডিয়া কি বলে? অকুপেশন মানে কি, বাংলা কি অকুপেশন মানে? স্যার পেশা। পেশা, তাহলে কর্মস্থল। তাহলে যেখানে মনে করো যে একজন লোক রঙের দোকানে কাজ করতেছে, আছে না রঙের মিস্ত্রি, অথবা মনে করো যে বার্জার পেইন্ট বা বড় বড় প্রতিষ্ঠানে যারা রং তৈরি করে, তাহলে রঙের কাজের জন্য, কালার মিক্সিং এর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালস বা ইত্যাদি ডিল করতে হয়। তাহলে ওই কেমিক্যালস গুলি তৈরির সময় বা ডিল করার সময় যদি কোনো কারণে একজন লোক সতর্কতা অবলম্বন না করে, lack of many things, lack of ideas, lack of information, lack of knowledge, even due to the lack of the environment, বিভিন্ন কারণে তার ওয়ার্ক প্লেসে যদি যথাযথ পরিমাণ সতর্কতা অবলম্বন না করে, তাহলে যে কোনো সময় সে ওই ধরনের পয়জন দ্বারা সে আক্রান্ত হইতে পারে। তাহলে তখন তার এই কোম্পানি কিন্তু তার কি করতে হবে, এটার কম্পেনসেশন দিতে হবে, কারণ হি ইজ সাফারিং ফর হিজ অকুপেশনাল থিংস। তুমি কোম্পানির বড় মালিক, তুমি কোম্পানির শিল্পপতি, অনেক পয়সা বানাচ্ছ, বাট তোমার যারা কর্মচারী কাজ করবে তাদের হেলথ হ্যাজার্ডটাকে অবশ্যই দেখতে হবে। না দেখলে এটা কিন্তু লিগালি ইট উইল বি ভেরি ডিফিকাল্ট থিং। সো ইন দিস কেস এটাকে বলা হচ্ছে তোমার অকুপেশনাল টক্সিকোলজি। কেউ ওয়ার্ক প্লেসের মধ্যে কোনো সমস্যা যদি করার কারণে, তাহলে তখন মানে স্পেশালি দ্য কোয়েশ্চন অফ কম্পেনসেশন, ওই কর্মচারী বা শ্রমিককে কম্পেনসেশন দেওয়া একটা বিষয়ে আসে। তো কম্পেনসেশন দেওয়া লাগবে কি লাগবে না, টোটাল এই ডিসিশন নেওয়ার জন্য যে মেডিকেল নলেজ প্রয়োজন বা মেডিকেল ইনফরমেশন প্রয়োজন, এটাকেই বলা হচ্ছে অকুপেশনাল টক্সিকোলজি। আর সাথে করে হচ্ছে এনভায়রনমেন্টাল বলতে পরিবেশের উপরে এজ এ পলিউটেন্ট। মনে করো যে কোনো একটা যে কোনো জায়গায় একটা হাসপাতাল করতে গেলে, একটা ইন্ডাস্ট্রি করতে গেলে কিন্তু অনেকগুলা ছাড়পত্র লাগে। কালকে শুনলাম এখানে উত্তরের জায়গায় একজন লোক বিদেশে মানে প্যাকেজিং ইন্ডাস্ট্রি করে, ওখান থেকে জিনিসপত্র পায়। 23টা মানে কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র নিয়ে তারপরে উনি ওনার প্যাকেজিং ইন্ডাস্ট্রি উনি শুরু করছেন। এটা কারণ কি, যে এটার মাধ্যমে পরিবেশ নষ্ট হচ্ছে কিনা। যদিও এগুলা ছাড়পত্র বিভিন্ন জায়গায় মানে কিভাবে নেওয়া যায় এটা তোমরা বুঝতেই পারতেছ দেশের প্রেক্ষাপটে, কিন্তু বাস্তবতা হলো যে পরিবেশটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু গভর্নমেন্ট অথবা সিস্টেম ইজ মোর কনসার্ন, এবং ওইটাকেই তখন এটাকে বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল টক্সিকোলজি।
তাহলে একটা হলো অকুপেশনাল, একটা হলো এনভায়রনমেন্টাল। এখানে বলা হচ্ছে এজ এ হোল ইকোসিস্টেমের উপর যদি পড়ে তখন এটা একটা স্পেসিফাইড গ্রুপ বা কমিউনিটি বা একটা মনে করো যে ঢাকা শহরের উপরে কোনো প্রভাব পড়ে, এটাকে আমরা বলি ইকোটক্সিকোলজি। এবং এই জিনিসটা যে কত ইম্পর্টেন্ট, যারা ঢাকায় মনে করো সদরঘাট বা এই ধরনের জায়গায় যেখানে লঞ্চ গুলা ছেড়ে যাচ্ছে, কি পরিমাণ দূষিত পানি, মানে এবং দেখলে একটু অন্যরকম মনে হয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কত ধরনের টক্সিন, পয়জন, ড্রাগ, অ্যাবিউজ, অনেক কিছু মিশে এনভায়রনমেন্টটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড ইকোটক্সিকোলজি। তিনটা কথা বললাম, একটা হলো ইকোটক্সিকোলজি, অকুপেশনাল টক্সিকোলজি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল টক্সিকোলজি। রোল নাম্বার 17। আসসালামু আলাইকুম স্যার। কি কি বলা হলো বলো তো, হোয়াট ইজ অকুপেশনাল টক্সিকোলজি? স্যার অকুপেশনাল টক্সিকোলজি বলতে যেখানে আমরা মানে কর্মস্থলে যদি কোনো পয়জন হয় বা ওইটার কারণে যদি কারো হার্মফুল এফেক্ট হয়, এটাকে বলা হয় অকুপেশনাল টক্সিকোলজি। that deals with that thing, এটাকে বলা হচ্ছে কি অকুপেশনাল। এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল বলতে কোন একটা প্রতিষ্ঠান করার জন্য কোন একটা পরিবেশের উপর যদি কোনো টক্সিক হয়, মানে কোন একটা হাসপাতাল বা কোন একটা ফিল্ড এরকম কোন জায়গায় যদি এটা তোমাকে আমি উদাহরণ দিলাম, বাট it deals with the potentially harmful impact of chemicals present as a pollutants। একটা মানে কি বলে এটাকে, পলিউটেন্স বাংলা কি, পলিউশন মানে মানে দূষণ অফ দ্য এনভায়রনমেন্ট, অথবা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে যদি কোনো এফেক্ট তৈরি করে, এই পলিউশনের বিষয়টা যদি কোনো পয়জনের মাধ্যমে হয় তখন এই বিষয়টাকে ডিল করা হয় এনভায়রনমেন্টাল টক্সিকোলজি। বই আছে নাকি তোমার? দেখি ইয়ে করো, কি নাম, বানাতে বই আছে? কত নম্বর? দেখি চেহারা মোবারক দেখাও। বই বের করো, বই বের করো। বই তোমার সাথে আছে? হ্যাঁ, বের করো, জেনারেল টক্সিকোলজি বের করো। পাইছো? দেখো তো এই শব্দ পাইছো কিনা, অকুপেশনাল এন্ড এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পাইছো? সবাই দেখো একটু। রোজা নাকি না আছে কি? আসলে রোজা রাখছো? 17 নাম্বার, রোল নাম্বার 17। জি স্যার। রোজা নাকি তুমি, না খাওয়া দাওয়া করছো? স্যার খাওয়া দাওয়া করছি স্যার, রোজা রাখিনি। আচ্ছা ঠিক আছে, তবে আজকে এবং কালকে অথবা কালকে এবং পরশু, এটা হলো মুহররম মাসের এই রোজাটা ভেরি ইম্পর্টেন্ট, যাদের পক্ষে সম্ভব রাখতে পারলে ভালো। হ্যাঁ দেখছো, পাইছো তুমি এটা? স্যার টক্সিকোলজি ক্লিনিক্যাল টক্সিকোলজি পাইছি স্যার। ক্লিনিক্যাল টক্সিকোলজি না, এটা দেখো, এটা পাইছো অকুপেশনাল, এটা পাইছো? পাইছি স্যার। না স্যার পাইছি স্যার। হ্যাঁ, কোথায় লেখা, কি লেখা আছে পড়ো তো। Sir, occupational toxicology deals with the chemical found in the place of work. Chemicals found in the place of work, yes. তারপরে Person working in various industries may be exposed to various agents during the synthesis, manufacture, or packaging of this substance or through their use during the occupation. ওকে, এরপর একটা লাইন লেখা আছে, দেখো তো কি লেখা আছে, আন্ডার দ্য ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট, তাই না? মানে এটা কিন্তু প্রচুর জায়গায়, আমি এটা কেন বলতেছি, অ্যাজ এ মেডিকেল ডক্টর তুমি যখন কাজ করতে যাবা তখন অনেকের কাছে কিন্তু এই বিষয়গুলো আসবে, যে সে একটা সার্টিফিকেট নেবে যে মানে মনে করো যে হি ইজ সাফারিং ফ্রম এনি নিউরোলজিক্যাল ডিজিজ, অথবা হাত তুলতে পারতেছে না বা জয়েন্ট মনে করো মুভ করতে পারতেছে না, সে চাইবে তোমার এটার সাথে কোরিলেট করতে, যে সে একটা কোম্পানিতে চাকরি করতো, ওখানকার অতিরিক্ত পরিমাণের তোমার কি পয়জন বা ডাস্ট বা ইত্যাদির কারণে তার এই প্রবলেমটা হয়েছে, এটা দিয়ে হি ওয়ান্টস টু টেক মানি ফ্রম দ্য কম্পেনসেশন আন্ডার দিস অ্যাক্ট। ফলে এই জিনিসটা তোমাকে মোটামুটি একটা ধারণা রাখা উচিত। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা বলতেছি যে টাইপস অফ পয়জনিং। নর্মাল ইট ইজ ভেরি ইজি, যে অ্যাকুইট পয়জনিং, ক্রনিক পয়জনিং, আর হচ্ছে সাব অ্যাকুইট পয়জনিং, যেটা খুব বেশি পরিমাণে একসাথে খেয়ে ফেলছে, এক্সেসিভ ডোজ,
অথবা several dose of a poison taken over a short interval of time, এটাকে আমরা কি বলি acute poisoning। তো acute poisoning এ কিছু সাইন সিম্পটম এক ধরনের হবে, আর ক্রনিক একটা সাইন সিম্পটম হবে আরেক ধরনের। It's caused by smaller doses over a period of time, resulting in gradual worsening, that is arsenic, phosphorus, antimony, and opium। অনেক দিন ধরে হচ্ছে, এরকম হতে পারে। রুল নাম্বার 20, আসসালামু আলাইকুম স্যার। বলতো দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ক্রনিক পয়জনিং মানে কি? কি লেখা আছে এখানে? is caused by smaller doses over a By smaller doses over a period of time resulting in gradual worsening. Example হচ্ছে arsenic, phosphorus, antimony and opium, তাই না? তো এখানে জি, কি স্যার। বলতেছে যে খাচ্ছে, কিন্তু ধীরে ধীরে তার অবস্থাটাও খারাপ হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের একটা উদাহরণ দাও তো। arsenic আর্সেনিক কিভাবে খায়? পানিতে। পানির সাথে, তাই না? তাহলে বিভিন্ন জায়গায় তোমার কি হবে যে আর্সেনিক টিউবওয়েল থাকলে ওখানে ক্রস দিয়ে দেয়, দেখছো কিনা? যেটা হলো ক্রস দিয়ে দেয়, যে এখানে এটা লাল ধরনের চিহ্ন দিয়ে দেয় ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, যে এই পানিটা আর খাওয়া যাবে না। এখন মনে করো পানির সাথে যদি আর্সেনিক খেতে থাকে, তাহলে ধীরে ধীরে অনেক দিন ইউজ করার কারণে তার সবগুলা সাইন সিম্পটম তৈরি। পরীক্ষা দিচ্ছ নাকি আর্সেনিকের উপরে? জি স্যার। হ্যাঁ, তো একজন মেয়ে তার আর্সেনিক তোমার দীর্ঘদিন, সে, তুমি কি রোল নাম্বার 20 তাই না? জি স্যার। একটা মেয়ে সে আর্সেনিক খাচ্ছে, মানে পানি খাচ্ছে আর্সেনিক কন্টামিনেটেড। এখন তার সোশ্যাল কি প্রবলেম হইতে পারে? স্যার কোয়েশ্চেনটা আরেকবার। মনে করো যে একজন মেয়ে গ্রামের মাঝে, তার বয়স অলমোস্ট সে ইউ ক্যান সে 18, 19 বা 20, এবং সে তোমার ওখানে আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার সে ইনজেস্ট করতেছে, বহুদিন ধরে পানি খাচ্ছে, পরে ধীরে ধীরে সে আর্সেনিকের মাধ্যমে কন্টামিনেটেড বা আর্সেনিক পয়জনিং হয়ে গেছে। এখন তার সোশ্যাল কি প্রবলেম হইতে পারে? পড়ছো ক্রনিক আর্সেনিক সিম্পটমের সিম্পটম গুলো পড়ছো? জি স্যার। কি স্যার বলো তো? নার্ভাস ডিস্টারবেন্স। এর মাধ্যমে তার সোশ্যাল কি প্রবলেম, সামাজিক কি সমস্যা হইতে পারে এই আর্সেনিকের কারণে? রোল নাম্বার 21, আইটেম সব দিয়ে দিছো তো দেখি। 21 বলো তো দেখি। 21 আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একটা মেয়ে মনে করো যে আর্সেনিক দীর্ঘদিন, আমার কথা বুঝছো নাকি না? অনলাইন জি, ক্লাসে স্যার, একটা বড় বুঝছি। সমস্যা হলো, কেউ কিছু বুঝলো কি বুঝলো না, তাও বোঝার কোনো উপায় নেই। বলো কি প্রশ্ন করছি, প্রশ্নটাই বলো। স্যার আর্সেনিক ক্রনিক পয়জনিং এ একটা মেয়ের সোশ্যাল এফেক্টস কি হতে হ্যাঁ, পারে? কি হইতে পারে বলতে পারবা? স্যার ম্যারেজ প্রবলেম হতে পারে, কেন ম্যারেজ প্রবলেম হবে? আইসোলেশন অফ দ্য ফ্যামিলি হতে পারে। হ্যাঁ, কেন স্যার হাত ম্যারেজ? পায়ে দাগ খেয়ে যাবে, র্যাশ হয়ে যাবে, তো ওগুলোর জন্য বিয়ে হইতে পারবে না। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, মেডিকেল সায়েন্সে কি বলি আমরা? ক্রনিক পয়জনিং এর মধ্যে তুমি যেটা বলছো প্রথমে, যেটা সিএনএস এর কিছু ডিফারেন্ট প্রবলেম, পলিনিউরাইটিস, অ্যানাস্থেটিস, তারপরে প্যারেস্থেসিয়া, এনসেফালোপ্যাথি, এগুলো হতে পারে সিএনএস এর। স্কিন ইরাপশন, হ্যাঁ, মিজেলস, এনে কি হবে? পিগমেন্টেশন হবে, তাই না? এই পিগমেন্টেশন আর পিগমেন্টেশন যদি এপিথেলিয়াম বই বের করো, বই বের করো, বই বের করো, বই আছে তোমার? 22 নাম্বার উল্কার, 22 নাম্বার 22। জি স্যার। আসসালামু আলাইকুম। হোয়াট ইজ এলডিস মিস লাইন, জানো? পড়াইছে? হ্যাঁ, পড়াইছে না? এই তোমরা আইটেম সব দিয়ে দিচ্ছ, কিন্তু কিছু বলতে পারতেছো না। পরীক্ষা হলে আরো কঠিন হবে, তো এখন তো সব বলতে পারার কথা। সারা বইয়ের সব একসাথে একদম এগুলো বলতে না বলে বিরাট ঝামেলা। সবাই বের করো তো দেখি ওখানে কি লেখা আছে। ক্রনিক আর্সেনিক পয়জনিং এর চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার 27। যদি ওই রেড্ডির বই আছে?
কি লেখা জি, আছে? স্যার। Pigmentation consists of a finely mottled brown change mostly on the skin, flexures, temples, তারপরে eyelids and neck. Raindrop pigmentation বিভিন্ন জায়গায় চোখে মুখে দাগ হয়ে যাবে। তাহলে চোখে মুখে দাগ টাগ হইলে তার সোশ্যালি তার ম্যারেজ বা ইত্যাদিতে ছেলেপেলে পছন্দ নাও করতে পারে। তাহলে অথচ তাকে যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু এটা সরানো সম্ভব। কথা বোঝা গেছে? তাহলে এই তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবে, সরাসরি এরকম বলবে না যে what are the skin changes in case of chronic arsenic poison, বলবে যে সামাজিক সমস্যাগুলো কি কি। তখন তোমাকে এটা বলতে হবে যে এখানে কি হতে পারে, পিগমেন্টেশন হইতে পারে। হ্যাঁ, এবং এটা তোমাকে অবশ্যই এই যে hyperkeratosis of the palm and sole with irregular thickening of the nails and development of transverse white lines in the fingernail, আঙ্গুলের মধ্যে গুলো হইতে পারে, called Eldis Maze line। ঠিক আছে, এটা ক্লিয়ার থাকতে হবে। আমার কথা বুঝছো? তাহলে একুইট মানে তোমাকে যদি বলে যে ক্রনিক পয়জনিং এটা উদাহরণ দাও, তাহলে এটা একটা উদাহরণ যে কি, যে পানির মাধ্যমে মানে যদি আর্সেনিক যুক্ত পানি থাকে তাহলে এর মাধ্যমে ধীরে ধীরে কি হয়, আর্সেনিক পয়জনিং হয় এবং লং টাইম আর্সেনিক খাওয়ার কারণে বিভিন্ন ধরনের সিমটম গুলো তৈরি হয়। এই সিমটম গুলো কি, তখন তোমাকে আর্সেনিক এর লাইনে কথাবার্তা বলে। হ্যাঁ, আবার মনে করো যে একজন লোক রোল নাম্বার 23 আসনা নাই, 23 আছে অ্যাবসেন্ট। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা বললাম মানে আর্সেনিক পানি খাইলো, আর্সেনিক যুক্ত পানি খাইলো এবং এর মাধ্যমে যে পয়জনিং, এটাকে আমরা কি বলি, অ্যাকুইট পয়জনিং না ক্রনিক পয়জনিং? ক্রনিক পয়জনিং। আর যদি কোনো অ্যাকুইট পয়জনিং এর পেশেন্ট আসে, মারা গেছে, তার স্টমাকের মাঝে কি ফাইন্ডিং পাওয়া যায় জানো? হ্যাঁ, 23 আরে তোমার তো মনে হয় তোমার মানে কি ব্যাপার, তোমার কানেকশনের মধ্যে আর্সেনিক পয়জনিং ঢুকছে নাকি? কথা তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। 24 আছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি নাম তোমার? মিশকাত এলাহি নাকি কি লিখছো, এরকমই তো মনে হয়। স্যার মিশকাত ইলাহি। হ্যাঁ বলো। ওই যে যদি একটা পেশেন্ট মনে করো যে এটা মানে ডেড বডি আসছে অ্যাকুইট আর্সেনিক খায়া, তুমি তার পোস্টমর্টম করলে স্টমাকে স্পেশাল একটা অ্যাফেয়ার্স পায়, এটাকে আমরা কি বলি জানো? বই আছে তোমার? স্যার বের করো। স্যার হ্যাঁ, পড়ছো কখনো নাকি? এটা একটা মুশকিল হলে আমরা এখানে স্লাইড টাইডে কিছু লিখে দেই, শুধু ওগুলা পড়লেই কিন্তু পড়াশোনা কমপ্লিট হবে না। কিন্তু তোমাকে এখানে স্লাইডে মনে করো অনেকগুলি লাইন থেকে 3-4টা লাইন তোলা যায়, সব তো আর তোলা যায় না। আমার কথা বুঝতে পারতেছো নাকি? হ্যাঁ বলো। কি মিশকাতে এলাহি? হ্যাঁ, আর্সেনিকের ফেটাল ডোজ কতটুকু? স্যার আর্সেনিক দেখা বলো, তা বুদ্ধি থাকে দেখাও তো বলা যায়, আমি তো তোমার দেখতে পাচ্ছি। চালাই যাও। স্যার 2 to 3। হ্যাঁ 2 to 3 গ্রেন। বই বের করো, বইতে কি লেখা আছে? আর্সেনিক কি পিওর আর্সেনিকটা কি তোমার পয়জনাস নাকি? পিওর আর্সেনিক মনে করে কোন একজনের আর্সেনিক খাওয়াই দিলা এজ এ মেটাল মলিকুল হিসাবে, এটা কি পয়জনাস? না স্যার। তাহলে কি হয়, আর্সেনিক যখন কোন একটা কম্পাউন্ড হয় তখন সেটা কি হয়? স্যার পয়জনাস হবে না স্যার। হ্যাঁ, কি আন্দাজি বলো না, বুঝা বলো। আর্সেনিক এজ এ মলিকুল পয়জনাস না, কিন্তু এর সঙ্গে যখন এটা কম্পাউন্ড হবে, আর্সেনিকের সাথে অক্সিজেন লাগলে কি হয়? স্যার আর্সেনিক অক্সাইড। আর্সেনিক অক্সাইড অথবা আর্সেনিক ট্রাইঅক্সাইড, তুমি যেটাই বলো। তাহলে এখানে আর্সেনিক ট্রাইঅক্সাইড কি, এরা অবশ্যই পয়জনাস। এরকম আর কি কি কম্পাউন্ড আছে আর্সেনিকের? স্যার আর্সেনিক ট্রাইঅক্সাইড আছে স্যার, তারপরে হোয়াইট আর্সেনিক আছে, আর আর্সেনাইডস আছে স্যার। কি কি আছে ভালো করে বলো। আর্সেনাইডস, পটাশিয়াম আর্সেনাইড, দেন ক্যালসিয়াম আর্সেনাইড,
দেন হচ্ছে এগুলার ইউজ কি বলতো, এগুলা কি কাজে লাগে? আচ্ছা শোনো, এখন এটা তো আর আর্সেনিক পড়ানো হচ্ছে না, নিশ্চয়ই আবার পড়ানো। তোমার রোল নাম্বার কত, 23 না 4? 24। একটু সবাই কিন্তু আজকে যেহেতু এখানে জাস্ট ক্রনিক এবং এর মধ্যে তোমরা যেটা আগে পড়ছো এখান থেকে মনে করো আর্সেনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমার আর্সেনিকের কম্পাউন্ডগুলোর নাম কি, ওগুলার কাজ কি, তারপরে ক্রনিক আর্সেনিক মানে কোন কোন সাইন সিমটম পাওয়া যায়, তারপরে সাইন সিমটম অফ অ্যাকুইট আর্সেনিক পয়জনিং কোনটা কোনটা আছে, হ্যাঁ, এবং ফেটাল ডোজ কতটুকু, ফেটাল পিরিয়ড কতটুকু, ট্রিটমেন্টের কি, এটা কিন্তু ভালো করে পড়বা কিন্তু, তাহলে এটা যে কোনো সময় জিজ্ঞেস করবে। এনিওয়ে আমরা কোন জায়গায় ছিলাম, কয় ধরনের টাইপ বলা হচ্ছে? অ্যাকুইট পয়জনিং, আর এটা কি? ক্রনিক পয়জনিং, আরটা হচ্ছে কি? সাবঅ্যাকিউট পয়জনিং। সাবঅ্যাকুইট মানে দুইটার মাঝামাঝি, হ্যাঁ, অ্যাকুইটও না আবার পুরো ক্রনিকও না, এটা মাঝামাঝিটাকে আমরা বলি কি? সাবঅ্যাকুইট পয়জনিং। আচ্ছা, আচ্ছা, এরপর আরেকটা টার্ম, একসঙ্গে যদি বেশি খাওয়াই দেয় তখন সেটাকে আমরা বলি কি? ফালমিনেন্ট পয়জনিং is produced by a massive dose. In this, death occurs rapidly, sometimes without preceding any symptoms. বেশি একসাথে খাওয়াই দিছে তখন এটাকে বলা হচ্ছে কি? ফালমিনেন্ট পয়জনিং। আচ্ছা, প্যারাসুইসাইড বা সুইডিসাইড বলা হয়, মানে অ্যাটেম্প নিছে, is a conscious, often impulsive, manipulative act undertaken to get rid of an intolerable situation. এটাকে বলা হচ্ছে প্যারাসুইসাইড অথবা ফলস সুইসাইড। আচ্ছা, এতে আগে পড়াইছে, আগে এতে কালপিবল হোমিসাইড, causing death of a person by an act with the intention of causing such bodily injury and is likely to cause death, or with the knowledge that he is likely by such an act to cause death. কোন একটা ঘটনার কারণে কোন একটা কিছু মারা গেছে এমন যদি কিছু হয় তখন সেটাকে আমরা বলি কালপেবল হোমিসাইড। এটা আগে পড়ানো হয়েছে, অ্যামাউন্টিং টু মার্ডার, নট অ্যামাউন্টিং টু মার্ডার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কালপেবল হোমিসাইড। এটা যে কোনো একটা পয়জন যদি এরকম ধরে দিতে পারে বা এটা দিয়ে এটা করতেছে, এটাকে বলা হচ্ছে কালপেবল হোমিসাইড। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো অ্যান্টিডট। কথা কি শুনতে পারতেছো? রোল নাম্বার 25। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? প্রথমে কি বললাম? ফালমিনেন্ট পয়জনিং মানে কি? স্যার মেসিভ ডোজ হলে তখন সেটা ফালমিনেন্ট পয়জনিং হবে। রোল নাম্বার 35 আসো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এরপর আমরা বলছি কি যে কালপেবল হোমিসাইড মানে কি? কি লেখা আছে, লিখছো নাকি এটা? Causing death of a person by an act with the intention of causing such bodily injury and is likely to cause death, or with the knowledge that he is likely by such an act to cause death. এটা কি আগে পড়ানো হয়েছিল এতে আগের কার্ডে? জি স্যার। মনে আছে নাকি কি কি? হ্যাঁ, কি কি বিষয়? হ্যাঁ, কি কি হইতে পারে? এটা হলো অ্যামাউন্টিং টু মার্ডার, আর এটা হচ্ছে নট অ্যামাউন্টিং টু মার্ডার। অ্যানেস্থেসিয়া দিয়ে হ্যাজার্ড হয়ে গেছে, এগুলো এই বিষয়গুলো এখানে আসবে। রোল নাম্বার 36 আসো নাই? অ্যাবসেন্ট নাকি 36? কেউ একজন বলো 36 কি আছে না নাই? কি ব্যাপার? Nobody is responding. 36 কি অবস্থা? সো 36 কে স্যার পার্টিসিপেন্টে শো করতেছে। হ্যাঁ স্যার পার্টিসিপেন্ট লিস্টে স্যার শো করতেছে। এ কি ঘুমাই গেছে নাকি? নাম কি? স্যার আকাশ স্যার। স্যার ওর এমনি আজকে ভ্যাকসিন দেওয়ার কথা স্যার, মানে সেকেন্ড ডোজ। ভ্যাকসিন দিলে যেহেতু এখানে মানে ঢুকে কি পার্সেন্টেজ নিচ্ছে? এনিওয়ে 37 কে 37 কে আসসালামু আলাইকুম। হ্যাঁ, শাহাদাত হোসেন নাকি? জি স্যার। দেখো তুমি অ্যান্টিডোটে কি লেখা আছে পড়ো তো। লিখতেছো নাকি তুমি ভ্যাকসিন নিচ্ছ? না স্যার লিখতেছি। ভ্যাকসিন নিয়ে নিছো? জি স্যার নিয়ে নিছি।
জ্বর উঠছিল? না, উঠে নেই স্যার। দিছে তো, ভ্যাকসিন দিছে না অন্য কিছু দিয়ে দিছে? হ্যাঁ? ভ্যাকসিনে দিছে স্যার। আচ্ছা বলো কি লেখা আছে দেখো অ্যান্টিডোটে। Antidotes are substances, agents, or remedies which counteract, neutralize, and inhibit the effect of poison. They are divided into mechanical, chemical, physiological, and serological. A specific receptor antagonist acts by blocking effect of poison at receptor. খুব একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি তিনটা বৈশিষ্ট্য এখানে। কাউন্টারঅ্যাক্ট মানে কি যার যে অ্যাকশন তার এগেইনস্ট অ্যাকশনটা, নিউট্রালাইজ মানে কি আরেকজনের কাজ যা সেটাকে সে প্রশমিত করবে, কমায় নিয়ে আসবে, নিউট্রালাইজ করবে। একজন গরম হয়ে গেছে আরেকজন গেল গিয়ে এটাকে ঠান্ডা করলো। সো কাউন্টারঅ্যাক্ট, নিউট্রালাইজ এন্ড ইনহিবিটস দ্য এফেক্ট অফ পয়জন। তাহলে অ্যান্টিডোটস আর দ্য সাবস্টেন্সেস অর এজেন্টস অর রেমিডিজ which counteract, neutralize and inhibits the effect of poison. এটাকে আমরা বলি অ্যান্টিডোট। বিভিন্ন পয়জনের স্পেসিফিক কি আছে, অ্যান্টিডোট গুলো আছে এবং এটা ভালো করে জানতে হবে কোন পয়জনের সময় কোনটা দিতে হবে। ঠিক আছে, রুল নাম্বার 38 স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো কি বলা হলো, অ্যান্টিডোটের তিনটা গুরুত্বপূর্ণ প্রপার্টি কি? কাউন্টারঅ্যাক্ট, তারপরে স্যার নিউট্রালাইজ এন্ড ইনহিবিটস দ্য কি, কিসের ইনহিবিটস করবে? ইফেক্ট অফ পয়জন স্যার। ইফেক্ট অফ পয়জন। তাহলে এক একটার জন্য এক এক ধরনের অ্যান্টিডোট কাজ করতে হবে। কোনো ক্ষেত্রে বোঝা যায় না যে কি পয়জন খেয়ে আসছে, মনে করো যে এমনি মানে খাইছে কিছু একটা কিন্তু বোঝা যাচ্ছে, তখন আমরা এটাকে কি বলি যে ইউনিভার্সাল অ্যান্টিডোট। কমন কিছু অ্যান্টিডোট যারা সব জায়গায় কাজ করতে পারবে, এটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল অ্যান্টিডোট। কথা বোঝা গেছে? রোল নাম্বার 49। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কি বললাম? হোয়াট ইজ অ্যান্টিডোট বলো তো? Antidotes are substances, agents, or remedies which counteract, neutralize, and inhibit the effect of poison. তিনটা কথা। 39 কে? জি স্যার আমি। তুমি তো 49। 39 কে? 39 নাই। 39 is absent, correct? 40 কে? স্যার আমি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, অ্যান্টিডোটের মূল কাজ কয়টা কাজ মূলত? তিনটা স্যার। হ্যাঁ, কি বলা হলো? কাউন্টারঅ্যাক্ট, নিউট্রালাইজ এন্ড ইনহিবিট দ্য ইফেক্ট অফ পয়জন। এটাকে আমরা কি বলি? অ্যান্টিডোট বলি। 41 যদি বোঝা না যায় যে কি ধরনের 41 আছে এখানে, 41 জি স্যার ইসলাম। যদি মনে করো যে একটা পয়জনিং আসছে পেশেন্ট তোমার আনকনসিয়াস, মনে করো যে তার পয়জনিংটা কি স্পেসিফিক পয়জন আমি জানি না, তখন একটা এমন কিছু অ্যান্টিডোট ইউজ করা যেগুলো বড় স্পেকট্রামে কভার করে, এটাকে আমরা কি বলি? স্যার কাউন্টার। আরেক লাইনে কাউন্টার দিতে গেছো না কাউরে আল্লাহ জানে, এটাকে আমরা কি বলি? না স্যার বলো 42 কি বলি আমরা এটাকে? ইউনিভার্সাল স্যার। ইউনিভার্সাল অ্যান্টিডোট। এটা লিখছো সবাই? জি স্যার। ওকে আচ্ছা, তারপরে সোর্সেস অফ পয়জন। রোল নাম্বার 42 আছো? 42 নাই। 42 absent, correct? 42 আছে নাকি? স্যার ওকে স্যার, এখানে পার্টিসিপেন্টটা শো করতেছে। স্যার ও ভ্যাকসিন দিতে গেছে। শুনলাম না সবাই দিয়ে দিছো। 43 কে? 43 নাই। 43 কে আছে না নাই? কোনটা? লেখা দেখতে পাচ্ছ সোর্স অফ পয়জন কি কি আছে? ডোমেস্টিক or household sources. In domestic environment, poisoning may more commonly occur from detergents, disinfectant cleaning agents, antiseptics, insecticides, and rodenticides, etc.
বিভিন্ন ধরনের আমরা মানে ইনসেক্ট গুলাকে কিলিং করার জন্য অথবা ইঁদুর মারার জন্য যেগুলো ইউজ করি অ্যান্টিসেপ্টিক গুলো থেকে পয়জন হতে পারে। এগ্রিকালচার এন্ড হর্টিকালচারাল সোর্সেস ডিফারেন্ট insecticides, W extra হয়ে গেছে, pesticides, fungicides and weed killers এগুলি হতে পারে। Industrial sources in factories where poisons are manufactured or poisons are produced as byproduct. Commercial sources from storehouse, distribution centers and selling shops. From uses as drug and medicine due to wrong medication, over medication and abuse of drugs. Food and drink contamination in way of use of preservatives of food grains or other food materials, additives like coloring and odoring agents or other ways of accidental contamination of food and drink. Miscellaneous sources, snake bites poisoning, city smoke, তারপরে sewer gas poisoning এগুলি থাকতে পারে। These are the source of the poisons. নাম্বার 43 আছে নাকি? আমি তো কথা শুনতে পাই নাই। 43 আছে? জি স্যার আসি। তুমি লিখতে পারছো এগুলি? শুনতে পারছো? স্যার শুনছি, লিখতেছি। দেখো 44 আছে? 44 জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি এখন কি বলা হচ্ছে বলো তো? সোর্সেস অফ পয়জন। 45 কে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সাইদা সিদ্দিক আফনান। হ্যাঁ, ওখানে 6 নাম্বার পয়েন্ট লেখা আছে ফুড এন্ড ড্রিঙ্ক। কি লেখা আছে বলো তো? স্যার contamination in way of use of preservatives of food grains or other food materials, additives. Preservatives of food grains or other food materials or additive like coloring and odoring agents. এটা দ্বারা তুমি accidental ব্যক্তিগত জীবনে এরকম কোনো কিছু ব্যবহার করো নাকি? জি স্যার। তোমার পার্সোনাল লাইফে এই ধরনের কোনো অ্যাডিটিভস বা প্রিজারভেটিভস এগুলো ইউজ করো বাসায়? রান্না বান্না করতে পারো নাকি? জি স্যার পারি স্যার। ভালো পারো না দুর্বল পারো কোনটা? স্যার মোটামুটি। আচ্ছা, তো এখন মনে করো এই ধরনের কোনো অ্যাডিটিভ ইউজ করা লাগে এমন কিছু করো কখনো? স্যার সালাদ বানাও? সালাদ? জি স্যার বানাই স্যার। সালাদের সময় কি দাও? জি স্যার। সালাদ তৈরি করার সময় এরকম কোনো অ্যাডিটিভস দেওয়া হয়? স্যার ভিনেগার ইউজ করি। ভিনেগার, তারপরে আর কখনো সালাদ ড্রেসিং দাও নাকি? স্যার জি স্যার জি স্যার। হ্যাঁ, আছে না থাউজেন্ড আইল্যান্ড এরকম আছে না সালাদ ড্রেসিং? জি স্যার। বিভিন্ন ধরনের সালাদ ড্রেসিং আছে। এইগুলা হচ্ছে এডিটিভ বা বিভিন্ন ধরনের বিষয়গুলো অ্যাড করা হয়। তখন যদি এগুলোর মধ্যে ইভেন ভিনেগার, ইফ ইউ আর গেটিং মোর ভিনেগার, মোর ডিফারেন্ট টাইপ অফ ড্রেসিং, তাহলে কি হইতে পারে? এখানে তোমার পয়জনিং হইতে পারে এক্সেস এই ইনগ্রেডিয়েন্ট গুলোর কারণে। একবার মানে পোস্টমর্টম ডিউটি করার সময় দেখা গেল যে 3 জন লোক আসছে ডেড বডি, যে 3টাই করছে কি ফ্রুটও খায় আসছে, জুস আছে না যে ফ্রুটো জুস, হ্যাঁ 3 জনই খাইছে এবং এর মধ্যে কোনটা কেমিক্যালস এক্সট্রা হয়ে গেছে। এই ড্রিঙ্ক বা ফুডের মাঝে এক্সিডিভ দেওয়ার কারণেও পয়জনিং হয়ে মারা যায়। কথা বোঝা গেছে? ইট ইজ ওয়ান অফ দ্য সোর্সেস। 46 কে? আসসালামু আলাইকুম স্যার। ডোমেস্টিক অর হাউস হোল্ড সোর্স কি বোঝাচ্ছে এটা? স্যার ঘরে ব্যবহৃত বিভিন্ন ক্লিনিং এজেন্টস, ডিসইনফেক্টেন্ট, অ্যান্টিসেপটিক এগুলো ইউজের মাধ্যমে যদি পয়জন হয় তাহলে বোঝাচ্ছে। এটাকে বোঝাচ্ছে এবং এটা কিন্তু অনেক জায়গায় কমন। এখন মনে করো যে কি আমরা বেশি বেশি কি ইউজ করি? হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি না? জি স্যার। এগুলি যে মনে করো যে তুমি এগুলি যদি কোথাও ফ্লেমেবল কোনো কিছুর পাশে নিয়ে দেওয়া হয় তাহলে আগুন ও বার্নিং হয়ে যেতে পারে, বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এখানেও কিন্তু সাবধানতা ইম্পর্টেন্ট। যাই হোক, রোল নাম্বার 47। আসসালামু আলাইকুম স্যার। কয়টা সোর্সের কথা বলা হচ্ছে এখানে? 1 নাম্বার কি ডোমেস্টিক এন্ড হাউস হোল্ড সোর্সেস, 2 নম্বরে কি লেখা আছে? এগ্রিকালচারাল এন্ড হর্টিকালচারাল সোর্সেস। হর্টিকালচার বুঝো নাকি? দেখো তো তোমার ইয়েতে হর্টিকালচারে বাংলা কি লিখছে? জি স্যার। হর্টিকালচার বাংলা কি?
এটা কিন্তু ডিপার্টমেন্ট থাকে বিভিন্ন কৃষি ইউনিভার্সিটি ভেটেরিনারি এইসব জায়গায় কিন্তু ডিপার্টমেন্ট আছে বিভিন্ন কিছু নতুন তৈরি করার। হ্যাঁ, ওকে। তারপরে কি লেখা আছে? ইন্ডাস্ট্রিয়াল সোর্সেস, তারপরে কমার্শিয়াল সোর্সেস, তারপর ড্রাগস এন্ড মেডিকেশনে, এবং এটা আগেই বলছি আমরা যে ড্রাগস এন্ড মেডিকেশন, স্যার ফুড এন্ড ড্রিঙ্কস, সেলেনিয়াস সোর্সেস। হতে পারে জি স্যার। ড্রাগ কি পয়জন হতে পারে? স্যার এক্সেস ড্রাগ খাইলে স্যার, স্যার ওভারডোজ নিলে। হ্যাঁ, আবার পয়জন কি হতে পারে? পয়জন কি ড্রাগ হিসাবে ইউজ করা যায়? জি স্যার, স্নেক ভেনম। পয়জন কি যদি ল স্কেলে ইন কেস অফ নিড অনেক সময় পয়জনটা ড্রাগ হিসাবে ইউজ হয়। সবাই লিখতে পারছো? 48 আছে, রোল নাম্বার 48। স্যার আসসালামু আলাইকুম। লিখছো তুমি সব? স্যার একটু বাকি আছে। হ্যাঁ, তাহলে লিখে নাও। আচ্ছা, তো রোল নাম্বার 30 আসো এখানে। রোল নাম্বার 30 অ্যাবসেন্ট নাকি ভ্যাকসিন? স্যার আসসালামু আলাইকুম। না স্যার, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট, ওকে। আমরা এখন বলতেছি ক্লাসিফিকেশন অফ পয়জনস, তাই না? অ্যাকর্ডিং টু সাইট এন্ড মোড অফ অ্যাকশন, এটাকে আমরা বলতেছি লোকাল অ্যাকশন, আর এটা হচ্ছে রিমোট অ্যাকশন। দুইটা আগে ভাগ করা যাচ্ছে। তো লোকাল অ্যাকশনে তোমার করোসিভ লাইক স্ট্রং অ্যাসিড, মিনারেল অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, স্ট্রং অ্যালকালি, মেটালিক, মার্কিউরি ক্লোরাইড, এগুলা করোসিভ হিসাবে হইতে পারে। ইরিটেন্ট, মেকানিক্যাল, গ্লাস পাউডার। কেমিক্যাল, ইনঅর্গানিক অ্যাসিড যেমন উইক অ্যাসিড, উইক অ্যালকালি, ইনঅর্গানিক নন মেটালস, ইনঅর্গানিক মেটালস। আর অর্গানিকের মধ্যে কেমিক্যাল প্রিপারেশনস, অ্যানিমাল এন্ড ভেজিটেবল অরিজিন। বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড গুলো থেকে কি হইতে পারে? লোকাল অ্যাকশন গুলা হইতে পারে। রোল নাম্বার 31 আসো। ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম। 32 কই? স্যার আসসালামু আলাইকুম। 33, স্যার আসসালামু আলাইকুম। স্যার আসি। 34, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, লিখছো এটা। আমরা কি বলছি? ক্লাসিফিকেশন অফ পয়জন ইন কেস অফ মোড অফ অ্যাকশন, দ্যাট ইজ লোকাল অ্যাকশনে করোসিভ, স্ট্রং অ্যাসিড, মিনারেল, অর্গানিক অ্যাসিড, স্ট্রং অ্যালকালি, ইরিটেন্ট, কেমিক্যাল, অর্গানিক। সবাই লিখতে পারছো? রোল নাম্বার 26 লিখছো? আসসালামু আলাইকুম স্যার, লিখতেছি। 27 নাই? স্যার লিখতেছি। 28, স্যার লিখতেছি। 28 লিখছো না? 29, স্যার আসসালামু আলাইকুম। স্যার লিখতেছি। হয়ে গেছে এটা? স্যার একটু বাকি আছে।
ওকে, তারপরে হচ্ছে রিমোট অ্যাকশনে কি হতে পারে? নিউরোটিক্স বা সিএনএস পয়জন গুলা, তারপরে স্পাইনাল পেরিফেরাল নার্ভস। রিমোট অ্যাকশন নিউরোলজিক্যাল অ্যাকশন গুলো আসতে পারে। সিএনএস সেমিনিফেরাস যেমন ওপিয়াম এবং অ্যাকালয়েড বারবিচুরেট, এগুলো আমরা এগুলো আলাদা সবগুলি পড়া হবে। ওপিয়াম বারবিচুরেট এগুলি আলাদা আলাদা টাইপে পড়ানো হয়েছে, বাট নাও ইটস মোর ক্লিয়ার। ইনেব্রিয়েট বা ইনটক্সিক্যান্ট, ইথার অথবা ক্লোরোফর্ম, স্টিমুল্যান্ট, ডেলিরিয়েন্ট, দোতরা, বেলোডোনা, তারপরে স্টেবিফাইং এজেন্ট, হ্যালুসিনেশন হতে পারে, কনভালসেন্ট। স্পাইনাল নার্ভস স্টিচনাস বা নার্ভস ভূমিকা, তারপর পেরিফেরাল নার্ভসের ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেটিক্স, কোকেইন, প্রোকেইন এন্ড রিল্যাক্সেন্টস, কিউরারি, এগুলো আমরা রিমোট অ্যাকশন এগুলো হইতে পারে। এই ক্লাসিফিকেশনের সাথে আরো কিছু উদাহরণ বা কিছু কথা বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, এটা দেখে নিতে পারেন। হইছে আগেরটা? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার একটু ওকে, লেখা হয়েছে? রোল নাম্বার 7 লিখতে পারছো? রোল নাম্বার 7 আসসালামু আলাইকুম স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, দেন আমরা আরো কিছু কথা বলতে পারি, যেমন কার্ডিয়াক পয়জনস। পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, ডিজিটালিস, অ্যাকোনাইট, নিকোটিন, কুইনিন, ওলিয়েন্ডার সিডস, এগুলি হচ্ছে কার্ডিয়াক পয়জন। আবার অ্যাসফিক্সিয়েন্ট, অ্যাসফিক্সিয়া আছে না, অ্যাসফিক্সিয়েন্ট
কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড এগুলো। নেফ্রোটক্সিক ড্রাগ কি হতে পারে? অক্সালিক অ্যাসিড, মার্কারি, তারপরে ক্যান্থেরাইডস। হেপাটোটক্সিক হতে পারে ফসফরাস, যেগুলো কার্বন টেট্রাক্লোরাইড, মিসেলেনিয়াস, ফুড পয়জনস গুলো মিসেলেনিয়াস। বইয়ের মাঝে সিমটম গুলার উপর ভিত্তি করে ভাগ করা আছে। চিফ সিমটম করোসিভ, যেগুলো একসাথে ইরিটেন্ট, সিস্টেমেটিক, এই একভাবে বললে মানে রিমোট অ্যাকশন বা লোকাল অ্যাকশন বললেও ইটস ওকে। অনেক সময় এমনি বলে কয়টা কার্ডিয়াক পয়জনের নাম বলো। রুল নাম্বার 6 লিখতে পারছো? রুল নাম্বার 6 রুল নাম্বার 6 আছো নাকি না নাই? 6 So 6 absent. 5 9 5 কি অ্যাবসেন্ট নাকি? So 5 present, sir. কথা বলতেছে না কেন? রুল নাম্বার 4 Hello. Sir, Assalamualaikum. Rule 5, sir. রুল 5 তুমি আছো? Yes, sir. So microphone. আচ্ছা, ওকে। জি, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ পয়জন অ্যাকর্ডিং টু দ্য মোটিভ অর নেচার অফ ইউজ। নরমালি এটা কি হোমিসাইডাল নাকি সুইসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল? মূলত এই তিনটেই আমরা বলি সব ক্ষেত্রেই। নেচার অফ ডেথ, কয় ধরনের নেচার অফ পয়জন, এই ক্লাসিফিকেশনটা হয় যে হোমিসাইডাল কয়টা পয়জন, সুইসাইডাল পয়জন, অ্যাক্সিডেন্টাল পয়জন। তারপরে অ্যাবর্টিফিকেন্ট। অ্যাবর্টিফিশিয়েন্ট হচ্ছে যেগুলো অ্যাবর্শনের জন্য ইউজ করা হয়, তাহলে অ্যাবর্টিফিশিয়েন্ট। তারপরে স্টুপিফাইং এজেন্ট, এজেন্ট ইউজড টু কজ বডিলি ইনজুরি। তারপরে ক্যাটেল পয়জন ইউজড ফর মেলিঙ্গারিং, মানে এমনি দেখানোর জন্য ইউজ করে। হোমিসাইডাল পয়জনের মধ্যে আর্সেনিক, অ্যাকোনাইট, ডিজিটালিস, অ্যাপ্রাস পিকেটোরিয়াস, তারপর স্টিসনিস ভূমিকা। সুইসাইডের মধ্যে অপিয়াম, বারবিচুয়েট, অর্গানোফসফরাস, কার্বলিক অ্যাসিড, কপার সালফেট এগুলি। তো গ্রামের মধ্যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে গ্রামের মধ্যে সুইসাইডাল পয়জন কোনটা ইউজ হয়, তাহলে এখানে বলতে হবে যে অর্গানোফসফরাস কম্পাউন্ডটা বেশি ইউজ হয়। শহরের মধ্যে কোনটা বেশি হয়? বারবিচুয়েট বা এই ধরনের অপিয়াম, এগুলাই শহরের মাঝে সুইসাইডাল পয়জন হিসেবে বেশি ইউজ হয়। তারপর অ্যাক্সিডেন্টাল অ্যাসপিরিন, অর্গানোফসফরাস, কপার সালফেট, স্নেকস বাইট, আর্গোট, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফেট। অ্যাবর্টিফিশিয়েন্ট হচ্ছে অ্যাগ্রোট, কুইনেন,
calotropins, plumbago. Stupefying agent datura, cannabis indica, chloral hydrate. Agents used to cause bodily pain, corrosive acids, alkalis. এখানে কিন্তু ওরা কি পড়াইছে নাকি? একটা ইম্পর্টেন্ট হলো রোল নাম্বার 4. জি স্যার What is vitriolase? পড়ছো? জি স্যার What is vitriolase? জানো? নাম্বার 3. জি স্যার ভিট্রিওলেজটা কি? জি স্যার ভিট্রিওলেজ নাম শুনছো? না স্যার রোল নাম্বার 2, অয়েল অফ ভিট্রিয়ল কোনটাকে বলা হয়? রোল নাম্বার 2 আসো? স্যার বলো, অয়েল অফ ভিট্রিয়ল কোনটাকে বলা হয়? কি ব্যাপার? রোল নাম্বার 1. নাম্বার 1 আছে না নাই? রোল নাম্বার 1 আছে না নাই? রোল নাম্বার 1 is absent. One নাই? অ্যাবসেন্স Absent. তুমি বলো রোল নাম্বার 10 নাকি? অয়েল অফ ভিট্রিয়ল, সালফিউরিক অ্যাসিড কি বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল। যদি কেউ কারো মুখের মাঝে বা কোনো শরীরের মাঝে কোথাও যদি গিয়ে দেয় সালফিউরিক অ্যাসিড থ্রো করে, এটাকে আমরা কি বলি? ভিট্রিওলেজ। হ্যাঁ, এটার জন্য আলাদা অ্যাসিড আদালত আছে এবং এটা শাস্তির বিষয়টা আছে। এটা নিশ্চয়ই সালফিউরিক অ্যাসিড পড়ানোর কথা। এনে লিখছে নাকি? অ্যাকর্ডিং টু দ্য মোটিভ কি কি হইতে পারে? হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল, abortifacient, stupefying agent used to cause bodily injury, cattle poisoning, utterly used for malingering. Rule number 34. জি স্যার malingering শব্দের অর্থ কি? জানো? নো স্যার রোল নাম্বার 42 কি ভ্যাকসিন শেষ হয়েছে? 42 এবং 36 ভ্যাকসিন শেষ হয়েছে নাকি না চলছে? স্যার ওরা লাইনে জানাইছিল আমাকে, মানে লাইনে দাঁড়াতে হয়েছে ওদের। রোল নাম্বার 5 বলো তো দেখি, মেলিঙ্গারিং অর্থ কি? স্যার আইডিয়া নেই স্যার। আইডিয়া নাই? কার আইডিয়া আছে? একজন বলো দেখি মেলিঙ্গারিং মানে কি, বা দেখেও তো বলা যায়। একটু অনলাইন সার্চ করলে তো হয় যে এটা অর্থটা কি বোঝা যায়। দেখো তো কেউ একজন দেখে বলো তো কি লেখা আছে মেলিঙ্গারিং শব্দের অর্থ? পীড়ার ভান হ্যাঁ বলো 32। হ্যাঁ কি বলতে যাচ্ছিলা? স্যার পীড়ার ভান করা এরকম আসতেছে। হ্যাঁ, পীড়া ভান করা। পীড়া মানে কি? স্যার অসুস্থ এরকম ভান করবে। আসলে অসুস্থ না, কিন্তু অসুস্থতা ভান করা, তাই না? এই ধরনের মনে করো যে মানে সেনাবাহিনীর লোক আজকে তার ব্যায়ামে যাওয়ার কথা, তারপরে সে ব্যায়ামে গেল না, হয় না এরকম যে যেতে যাচ্ছে না, অথবা ছুটি ছিল 1 সপ্তাহ আরো 10 দিন থাকতে চায়, আন্দাজি বললো যে আমার অসুস্থতা খুব মারাত্মক পর্যায়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে কি মেলিঙ্গারিং। এটা করার জন্য সেমিকার্পাস অ্যানাকার্ডিয়াম এক ধরনের তোমার ফ্রম দ্য ভেষজ আর কি তোমার মানে প্লান্ট থেকে এটা আসে। তো এই ধরনের জিনিসগুলোকে মেলিঙ্গারিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। একজন বলছিল না যেটা না ওইটাকে করে দেখার চেষ্টা করো। মনে করো দেখছো না কি লেখা? এটা কি লেখা আছে? কম বাজেটের সিসিটিভি ক্যামেরা। কেমনে? উপরে যে বসে থাকছে ওই লোকটা। হ্যাঁ, তো এটা আসলে কি সিসিটিভি ক্যামেরা নাকি? সে উপরে করলে উপর দিয়ে এসে দেখতে পারে, পিয়ন এটাকে উপরে বসায় রাখছে। হ্যাঁ,
অর্থাৎ আসলে যেটা না তুমি ফেক, যেটা এই ফেক কোনো কিছু তৈরি করার জন্য এটাকে বলা হচ্ছে কি, যে স্ক্রিন দেখা যায়, এটা হচ্ছে মেলিঙ্গারিং। তাহলে তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে মেলিঙ্গারিং করার জন্য কি করতে পারে, তখন তুমি এটাকে এটা বলবা যে সেমিকন্ডাক্টর সেনাকার্ডিয়াম এটা ইউজ করতে পারে। সবাই লিখছো? জি, রোল নাম্বার 50 লিখছো নাকি? স্যার লিখতেছি। এখনো শেষ হয় নাই? না স্যার, একটু স্যার। বাকি সবাই কি ভ্যাকসিন নিছো নাকি? জি স্যার। ওকে, আমরা আগাবো। ওকে, আর 2 মিনিট স্যার। স্যার আরেকটু। মুশকিল হতে আজকে আর আগানোই যাবে না। সবাই তো মোটামুটি টায়ার্ড হয়ে গেছে নাকি? শেষ করে ফেললে ভালো হয়। জি স্যার। কারো দ্বিমত আছে এই ব্যাপারে? কারো তো দ্বিমত থাকার কথা না। স্যার, যদি আমাদেরকে জিজ্ঞাসা করে ডিফাইন পয়জন, ক্লাসিফাই পয়জন, আমরা তাহলে কোনটা বলবো এই সবগুলোর মধ্যে? এই যে অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন বলতে পারবা, আমি যেরকম লিখে দিলাম, রিমোট অ্যাকশনের আর হলো লোকাল অ্যাকশনের। অথবা তুমি এটাও বলতে পারো যে যেটা বইয়ের মধ্যে আছে, পয়জনস মে বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য চিফ সিমটমস দে প্রডিউস, এটা দিয়ে হইতে পারে। আবার অ্যাকর্ডিং টু মোটিভ অর নেচার হইতে পারে। অনেক সময় প্রশ্ন লিখে দিবে যে ক্লাসিফাই পয়জন অ্যাকর্ডিং টু দ্য মোটিভ অর নেচার অফ ইউজ, এরকম সরাসরি প্রশ্ন। তখন তোমাকে এটা দিতে হবে যে হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল এরকম। আর যখন বলবো যে রিমোট অ্যাকশনের উপর ভিত্তিতে, তখন ওইটা বলবো। ঠিক আছে? জি স্যার। যাবো নেক্সট আমরা। ওকে, তো আইডিয়াল সুইসাইডাল পয়জনের দুটা কথা বলে আমরা মেবি উইল কনক্লুজ নাও। আইডিয়াল সুইসাইডাল পয়জন মানে হচ্ছে যেটা ইজিলি পাওয়া যাবে, সে ইজিলি সুইসাইড করার জন্য পাবে, এটাকে আমরা বলি আইডিয়াল সুইসাইডাল পয়জন। সেম আইডিয়াল হোমিসাইডাল পয়জন যেটা ইজিলি পাওয়া যাবে মারার জন্য মানুষকে, কিন্তু কিন্তু কোনো চিহ্ন থাকবে না, এটাকে বলা হচ্ছে আইডিয়াল হোমিসাইডাল পয়জন। তাহলে suicidal poison should be easily available, no bad taste, cause no pain, cheap, highly toxic, tasteless or pleasant taste, capable of being taken with food or drink, মানে ইজিলি মরতে পারে একই। তারপরে homicidal poison হলো it should be cheap, easily available, colorless or tasteless, odorless, highly toxic, no residual product list বা মানে no residual product এরকম থাকবে, মানে থাকবে না কিছু। তারপরে signs will resemble the natural diseases, no antidote, shows no postmortem changes, capable of being administered with food or drink, মানে ইজিলি কাউকে পয়জনিং করা যাবে, আবার চিহ্ন থাকবে না। এটা হচ্ছে আইডিয়াল হোমিসাইডাল পয়জন। আর্সেনিক দিয়ে পয়জনিং করলে অনেক দিন পরে হলো কি পাওয়া যায়, এটার বোনস বা বিভিন্ন জায়গায় তার ডিপোজিশনের চিহ্ন পাওয়া যায়। এই জন্য আইডিয়াল হোমিসাইডাল পয়জন বলা যায়। So what is ideal suicidal poison? What is ideal homicidal poison?
It's okay. Just small definition. The ideal suicidal poison কি, ideal homicidal poison কি? যাবো, সামনে যাবো। স্যার আরেকটু Sir, no postmortem changes. এটা একটা এক্সাম্পল কিরকম হইতে পারে? মনে করো যে আমি একটু আগে যেটা বললাম, ধরো আর্সেনিক দিয়ে যদি কাউকে মানে কি করা হয়, তোমার পয়জনিং করা হয়, তাইলে মানে দীর্ঘদিন পরে পুট্রিফিকেশন পড়ছো না, যে তোমার পোস্টমর্টম চেঞ্জ গুলো পড়ছো তো, তাই না? কিছু লেট চেঞ্জ আছে। তো মানে অনেক দিন পরে হলো চুলের গোড়ায় বা বোনস এর মধ্যে আর্সেনিকের ট্রেস পাওয়া যায়। ইভেন এক্সিবিশন করলেও বডি থেকে তুললে বহুদিন পরে যদি আর্সেনিক পয়জনিং এ মারা যায়, তাহলে তার বোনস বা বহু জায়গায় এগুলো ট্রেস পাওয়া যাবে। তাহলে এমন ভাবে পয়জনিং করবে যে পয়জনিং এ কোনো ট্রেস থাকবে, অর্থাৎ পোস্টমর্টমে কোনো চেঞ্জ তেমন কিছু পাওয়া যাবে। এই ধরনের যেগুলো পয়জন, এগুলোকে বলা হচ্ছে আইডিয়াল হোমিসাইডাল পয়জন। মানে আইডিয়াল হোমিসাইডাল পয়জনের ক্যাডার মধ্যে এটা যে মারলো কোনো কিছু একটা দিয়ে, কিন্তু কি দিয়ে মারলো এটা বুঝতে পারলো। কথা বুঝতে পারছো? এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফিল করলে তখন তাকে বলা হচ্ছে আইডিয়াল হোমিসাইডাল পয়জন। আসলে সকল দিক থেকে আইডিয়াল হোমিসাইডাল পয়জন পাওয়া খুব ডিফিকাল্ট, অলমোস্ট নাথিং, কোনো না কোনো প্রবলেম থাকবে। ঠিক আছে, আচ্ছা। তারপর এটা সহজ কথা, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তোমাকে যদি জিজ্ঞেস করে পয়জন কোন কোন রুটে যায়, তো ওরাল মানে তোমার অ্যাসিড বা ইত্যাদি এগুলো সব আলফাজ, এগুলো সবগুলো হচ্ছে কি ওরালে যাচ্ছে, মানে মুখে ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিচ্ছে। ইনহেলেশন গ্যাস পয়জন যেগুলা, মানে ইথার, অ্যালকোহল, ক্লোরোফর্ম, এগুলি কি হবে ইনহেলেশনের মাধ্যমে যায়। প্যারেন্টারাল আইএম, আইভি বা সাবকিউটেনিয়াস বা ইন্টারডার্মাল, এগুলো দিয়ে প্যারেন্টারাল রুটে যেতে পারে। ন্যাচারাল অরিফিস আদার দেন দ্য মাউথ, যেমন নেজাল, রেকটাল, ভেজাইনাল, ইউরেথ্রাল, আলসার্স, ওন্স আর ইনটেক্ট স্কিন, যে কোনো জায়গার মধ্যে দিয়ে এই রোড অফ অ্যাডমিশন গুলো কি, এইগুলো হতে পারে ওরাল হতে পারে, ইনজেকশন হতে পারে, ইনহেলেশন হতে পারে, প্যারেন্টারাল হতে পারে, ন্যাচারাল অরিফিস দিয়েও হতে পারে। আজকের ক্লাসে মোটামুটি মানে রোল নাম্বার 1 নাই, তাই তো? তারপরে তোমার রোল নাম্বার 6 নাই, রোল নাম্বার 11 অ্যাবসেন্ট, দেন রোল নাম্বার 39 ইজ অ্যাবসেন্ট। বাকিরা মোটামুটি দুজন ইয়ে দিতে গেছে, ভ্যাকসিন দিতে গেছে 36 and 42. So we are giving absent to number 1, 6, 11, 39. We charge on absent. আর সাবএকুইট হলো 36 and 42. বাকি সবাই কি তোমরা দিয়ে দিছো মানে ভ্যাকসিন? জি স্যার। সবাই সবার আব্বা আম্মা সহ সবাইকে ভ্যাকসিনেশন দেওয়ার চেষ্টা করো। মানে ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম অল অ্যাসপেক্টস। তবে কে একজন লিখছিল এরকম, পড়া দেখি রোল নাম্বার 10 কি লেখা আছে? স্যার ভ্যাকসিনের অবস্থাটা বিয়ের পাত্রী দেখার মতো হয়ে গেছে। প্রথমে রাজি ছিলাম না, তারপর পছন্দ হচ্ছিল না, আর এখন পাওয়াই যাচ্ছে না। আর যেটা পেয়েছে সে তাতে খুশি নয়, তার মনে হচ্ছে অন্যটা হলে ভালো হতো। আছে কিনা এরকম? জি স্যার।
এরপরও যেটাই পাইছো এটা নিয়েই কিন্তু মানে যে ভ্যাকসিনই আছে ভ্যাকসিনের ব্যাপারে সামনে পথ চলা কিন্তু কঠিন হবে। ভ্যাকসিন ছাড়া কোনো ট্রাভেলিং অনেক কিছু কঠিন হয়ে যাওয়ার মানে ব্যক্তি এবং সমাজ সবার প্রয়োজনে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যারা স্পেশালি একটু বয়সুদ্ধ যারা আছেন বাবা মা বা দাদা নানি কেউ থেকে থাকলে এই ভ্যাকসিন যে কোনো ভাবে অ্যারেঞ্জ করে দিয়ে এখানে কোনো দুর্বলতা দেখায় না। ওকে, আমরা কি কন্টিনিউ করবো নাকি নেক্সট দিনের জন্য রাখবো? নেক্সট বিরতি দিয়ে আবার শুরু করব। আমাদের নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার। রোববারে একটা ক্লাস মনে আছে, যাই হোক দেখা যাক, কলেজ খোলার উপরে নির্ভর করে। তাহলে আমরা আজকে এখন শেষ করতেছি, বাট তোমরা এগুলো একটু পড়ে নিবা। নেক্সট দিন আমরা ফেট অফ দ্য পয়জন ইন দ্য বডি থেকে আবার শুরু করবো। স্যার রুটিন নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। হ্যাঁ স্যার রুটিনে তো এখন মানে ডেইলি আইটেমের নাম লেখা আছে, মানে যেগুলো আপনি পড়াবেন আর আইটেম নেওয়ার কথা বলা আছে, তাহলে কি স্যার এখন আর আইটেমটা নেওয়া হবে না, জাস্ট পড়ানো হবে? আমরা বলবো এখন স্যার বলতেছে যেহেতু মানে শুরু হবে কি নাম সরাসরি ক্লাস শুরু হবে, এই জন্য বলতেছে যে আইটেম গুলা ক্লাস শুরু হওয়ার পরে নেওয়ার জন্য বলতেছে। বুঝতে পারছি। আর স্যার এখানে 7 সেপ্টেম্বর আর 9 সেপ্টেম্বর স্যার মানে আমাদের কার্ড নেওয়ার কথা বলা আছে, এটা কি স্যার ফিক্স থাকবে? থাকুক, সবই দেখা যাক অবস্থা বুঝা। ঠিক আছে, খুলে গেলে হবে, মানে এভরিথিং ইজ এজ ইট ইজ। তোমরা প্রস্তুতি সেরকম নাও, আর আমরা এদিকে পড়াশোনাটা কন্টিনিউ করি। নাকি শুধু পরীক্ষা না শুরু করবো না পড়াই, কোনটা সুবিধা? তোমরা যেরকম বলবো, গণতন্ত্র। স্যার পড়ানো দরকার আছে, আগে পড়ান তারপরে পরীক্ষা। জি স্যার। এটা তো একবার পড়াই ফেলছে না সব নাকি? স্যার আপনি পড়ালে বেটার না? কিন্তু আমার এটা ভালো তেল দিচ্ছে, এটা খারাপ না, এটা পয়জনিং এর মতোই, কিন্তু পড়াইছে তো একবার। হ্যাঁ, দেখা যাক কি দাঁড়ায়, উইল সি ইনশাআল্লাহ। আমরা কন্টিনিউ করি। নেক্সট কোন দিন আছে? স্যার নেক্সট মঙ্গলবার স্যার। মঙ্গলবার ইনশাআল্লাহ। ওটা 11টায়, তো 11টায় ঢুকলেই সুবিধা হবে। উইল টক দিস ইনশাআল্লাহ। ওকে, আর কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? কারো কোনো প্রশ্ন, জানার কোনো কিছু আছে? স্যার আমার অন্য একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। মানে যে ফ্যাক্টরস এফেক্টিং পয়জন অ্যাক্টিভিটির মধ্যে আর কি আইডিওসিনক্রেসি একটা ওয়ার্ড পড়ছিলাম স্যার, এটা কি জিনিস আসলে? ইডিওসিনক্রেসি? জি স্যার। হ্যাঁ, কি বলছো? ফ্যাক্টরস আমরা আসবো ইনশাআল্লাহ ওখানে। এটা হলো যে যেটা কজ ক্লিয়ার না, কথা বোঝা গেছে? যেটা কজ ইজ নট ক্লিয়ার, ওটাকেই বলা হচ্ছে। এটা তো উইল টক ইনশাআল্লাহ, যখন আবার এটা আমরা ফ্যাক্টরস এফেক্টিং এটা আমাদের আসবে ইনশাআল্লাহ, এটা পড়াবো। ঠিক আছে? জি স্যার। আর কেউ কিছু বলবা? স্যার বলো। স্যার সাইকিয়াট্রি নিয়ে একটা প্রশ্ন করা যাবে? আমি তো সর্বরোগের মহৌষধ না, আমি সব জানলে আমি বলো, অসুবিধা নাই, বাট আই ডোন্ট নো এভরিথিং। স্যার সাইকোপ্যাথের ক্যারেক্টারিস্টিক কিরকম হতে পারে, মানে ওরা কি কি বৈশিষ্ট্য ফ্যামিলির সাথে মানে দেখাইতে পারে, ওটা জিজ্ঞেস করতেছি। এটা তো অনেক বড় ব্যাপার, কথা বুঝছো নাকি? সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বহু ধরনের আছে। হ্যাঁ, তার মধ্যে মনে করো যে তোমার যেগুলা ক্রনিক কিছু আছে, কিছু একুইট আছে। তারপর এটা আলাদা, তোমার যখন তোমার মেডিসিনে সাইকিয়াট্রি পড়বা, এই সাইকোপ্যাথের মধ্যে এখন মনে করো যেটা এখন মোস্ট প্রিভেলিং এখনকার যেটা হচ্ছে, তোমার এই কি নাম কোভিড এর কারণে লকডাউন, বাসায় বসে থাকা ইত্যাদির কারণে মানুষের বেশ কিছু মেন্টাল ডিসঅর্ডার বহু জায়গায় তৈরি হচ্ছে। বেশ কিছু লোকজন মানে হতাশা থেকে আর কি, ডিপ্রেশন থেকে ধীরে 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 মানুষের অনেকগুলো প্রবলেম বহু জায়গায় তৈরি হচ্ছে। এই জন্য মেন্টাল হেলথের এই ইস্যুগুলা বিভিন্ন জায়গায় খুবই ইম্পর্টেন্ট। ইভেন কিছু দেখবা এখানে সাইকোথেরাপিস্ট আছে যারা তোমার মানে এক একটা সেশনে বহু টাকা নেয়, কিন্তু বুঝায় করে, মানে সাইকোথেরাপি দিয়ে আর কি। তুমি যেটা বলতেছো, এখন আমি জানি না কোন বিষয়ে তোমার প্রবলেম, এটা যদি স্পেসিফিক কিছু হয় তাহলে কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আর নর্মালি মনে করো যে পার্সোনালিটি ডিসঅর্ডার কিছু বিষয় আছে, বাবা মায়ের সাথে লাগছে, ভাই বোনের সাথে লাগছে, পার্সোনালিটি বিষয় নিয়ে, এটা অনেক ধরনের মানে তোমার কি বলে এটাকে ডিজিজ গুলার ক্লাসিফিকেশন আছে। আবার কেউ কেউ মনে করে যে ফুল সিজোফ্রেনিক বা এই ধরনের যারা হয় তারা হলো আরেক ধরনের। এটা তোমাকে সাইকিয়াট্রির, এটা তুমি যা প্রশ্ন করছো এই বিরাট প্রশ্ন হইলো ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি রাখি। ঠিক আছে? আর তুমি প্রয়োজনে মেডিসিনের বই কিনছো,
না স্যার এখনো কিনি নাই। তো ওখানে দেখবা সাইকিয়াট্রি চ্যাপ্টার পড়লে আরো বেশি ক্লিয়ার হবে। আবার দেখো যে চ্যাপ্টারই পড়ো যদি মনে করো সবই তোমার আছে তাহলে আবার মুশকিল হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর স্পেসিফিক জন্য পেশেন্টের বিষয় যদি হয় তাহলে ডাক্তারকে দেখায় কথা বলতে পারো, ইট উইল বি ইজি ইনশাআল্লাহ। আমার কথা বুঝছো? জি স্যার বুঝতে পারছি। Okay, so thank you. And inshallah see you next on Tuesday next. Huh? কয় তারিখ এটা হয়? মঙ্গলবার কয় তারিখ হয়? 24 তারিখ। 24 তারিখ ইনশাআল্লাহ। Okay, thank you. Assalamu alaikum wa rahmatullah. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir.